আপনারা দেখছেন এসএন মিডিয়া, দক্ষিণ থেকে উত্তর, সারাদিনের সব খবর। বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস মুকুল রায় এর বিজেপি ছাড়ার প্রসঙ্গে বললেন, মুকুল রায় যাবার অনেক পরে আমি বিজেপিতে এসেছি। আর মুকুলদার সাথে আমার পারিবারিক সম্পর্ক, সেটার সঙ্গে রাজনীতিটা না জড়ানোই ভালো। আমার সঙ্গে দিদিরও ভালো সম্পর্ক, খুব স্নেহ করেন। আমার সঙ্গে অভিষেক ব্যানার্জিরও ভালো সম্পর্ক। রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কটা এক নয়। আগামী দিন ঠিক করবে আমার ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ আগামী দিনে জানা যাবে। বিভিন্ন সময় দেখা গেছে যে বিজেপির বিভিন্ন আপনার মতবিরোধ, এরকম একটা উদাহরণ দিন। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আপনি অভিযোগ করেছিলেন। লজিক্যালি তুলেছিলাম। সেটা আমার মনে হয় যে যারা অত্যন্ত এরকম 30 বছর ধরে পলিটিক্সে আছি, 25 বছর ধরে জনপ্রতিনিধি হয়ে আছি, আমাদের চোখে যদি মনে হয় কোনো খারাপ জিনিস, সেটা না বললে আমাদের মনে হয় সেটা অপরাধ এবং আমরা দলের সাথে বেইমানি করছি। আপনারা বলিরা উত্তরে দল যেটা মনে করেছে। আমি সেখানকারের মানুষ, আমায় জিতে এসেছি এবং শুধু সেখানকারের মানুষের কথা বলবো না, এখানেও দলমত নির্বিশেষে মানুষ আমায় ভোট দিয়েছেন এবং বনগাঁর সর্বোপরি একটা বড় ভূমিকা রয়েছে, যেখান থেকে আমি আজকে এই 30 বছর ধরে রাজনীতির সাথে যুক্ত রয়েছি। কারণ আমার জনপ্রতিনিধি হিসাবে বারবার দেখেছি, দুবারে বিধায়ক দেখেছি, তারও যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল বাগদাতে আমার জিতে আসার। এটা রাজনৈতিক বড় নেতারা বলতে পারবেন, এই মুহূর্তে দাঁড়িয়ে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যেভাবে বিজেপি থেকে তৃণমূলের আবার প্রত্যাবর্তন হচ্ছে, আপনারা কি সেভাবে বুঝতে পারে? আগামী ভবিষ্যৎ বলে দেবে, রাজনৈতিক ভবিষ্যৎ যখন বোঝা যাবে তখন সবটাই বোঝা যাবে। বলছেন যে মুকুলরায় চলে যাতে অনেক ক্ষতি, মুকুলরায় চলে যাবে কি দলের কোনো ক্ষতি হবে? দেখুন, সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডাজির পরে দ্বিতীয় ব্যক্তি সহসভাপতি মাননীয় মুকুল রায়, একটা বড় নাম সারা দেশের ক্ষেত্রে। স্বাভাবিক কারণে এমন একজন বড় মাপের মানুষ যদি দল বদল করেন, অন্য দলে চলে যান, স্বাভাবিকভাবেই দলের একটা ধাক্কা লাগবে বাধ্যই। এবং তিনি পরীক্ষিত যে লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে তিনি তার প্রমাণ তিনি রেখেছেন। এবার বিধানসভায় তিনি নিজে একটা জায়গায় প্রার্থী করে বসেছিলেন, কিন্তু তাকে কাজে ঠিক সেইভাবে আমরা মনক্ষুণ্ণ ছিলেন, কাজ করতে পারিনি। অতএব কাজের স্পেস যদি দেওয়া হয়, মুকুল রায় সর্বভারতীয় ক্ষেত্রে তথা পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা বড় কথা। মুকুল রায় ধরে রাখতে পারলেন না, বিজেপি নেতৃত্বের পদক্ষেপ। আমার সঙ্গে কথা হয়নি মুকুল রায়ের ব্যাপারে। নিশ্চিতভাবে তিনি আগামীতে বলেছেন, জানাবেন কেন চলে গেছেন, আমরা সেই অপেক্ষায় থাকবো। তিনি নিশ্চয়ই বলবেন। তথাকথিতই আছে তিনি রাজনীতির চাণক্য, নিশ্চিতভাবেই তিনি সব কিছু সংবাদ মাধ্যমের সামনে। মহিলাদের জন্য আমাদের বিধানসভাতে অনেকের অভাব পেয়েছে। উনি তো কেন্দ্রীয় নেতৃত্বে আছেন, তাই উনি যেটা বলেছেন নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছেন, নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ ওনার কাছে আছেন, সেই কারণে উনি বলেছেন। ওনার কথাটা তো ফেলে দেওয়ার নয়, অতএব ওটা গুরুত্ব সহকারে ভাবতে হবে যে উনি কেন্দ্রের সম্পাদক, অতএব একটা বড় জায়গার থেকে যখন বলছেন তার নিশ্চয়ই গুরুত্ব আছে। বঙ্গ বিজেপির বিপর্যয় শুরু হয়ে গেছে। গতকাল সর্বভারতীয় বিজেপির যিনি সহসভাপতি মাননীয় মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে অভিষেকের উপস্থিতিতে, সুব্রত বক্সির উপস্থিতিতে তিনি যখন যোগদান করছেন, তখন বঙ্গ বিজেপির বনগাঁ শাখায় সেই একই জিনিস আমরা দেখতে পেলাম যে দিলীপ ঘোষ, এখানকার যিনি রাজ্য সভাপতি, তিনি এখানে সাংগঠনিক মিটিংয়ের নাম করে আসলেন। সেই মিটিংয়ে বিধায়কদের দেখা গেল না, সেই মিটিংয়ে বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বের দেখা গেল না, এমনকি বিভিন্ন জায়গায় সেই পদত্যাগপত্র পড়ছে বলে শুনেছি। গোবরডাঙ্গার যিনি
ফোটে বলে বিখ্যাত তরুণ সিনহা, যিনি সহসভাপতি ছিলেন, তিনি সচিব পদত্যাগ করেছেন। তাই ভাঙন বঙ্গ বিজেপির বনগাঁয়েও ধরেছে। বনগাঁ সাব ডিভিশনে দিলীপ ঘোষ দেখছে এমএলএদের ডেকেছেন, তারা তো অসুস্থ হয়ে চলে গিয়েছে, আর মিটিংয়ে দেখছে ডাকছে যে কোথায় গেল, কিন্তু এমএলএরা তোমার দেখা নাই রে, তোমার দেখা না, আর দেখতে পাবে না। অনেক লোককে এখানে গিয়ে বঙ্গ বিজেপি বনগাঁয়েও সেই অন্তিম লগ্নে যাত্রা শুরু হয়ে গেছে। আপনার নাম? গোপাল শেঠ, কোঅর্ডিনেটর, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি। রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর কলেজ পড়ুয়া ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে রায়ডাক নদীর তীরে বেগারখাতা এলাকায় ওই ছাত্রের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত ওই ছাত্রের নাম স্বাগত মিত্র। মৃত ছাত্রের কাছ থেকে একটি ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করেন তুফানগঞ্জ থানার পুলিশ। পুলিশ ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। মৃত ওই ছাত্রের বাবা বলেন, তার ছেলে অনলাইনে গেমে আসক্ত ছিলেন। গেম খেলতে খেলতে বাড়ি থেকে বেরিয়ে যায় স্বাগত। তবে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এবার একটা সময় উঠলাম, উঠে গিয়ে দেখি পুরো ল্যাপটপের মধ্যে আছে। আমি বললাম, বাবা ঘুমিয়ে পড়ো, কালকে তোমার ভ্যাকসিন ছিল। ও বললো, ঘুমাবো মা, তুমি যাও। আমি ওকে বললাম, ঠিক আছে ঘুমাও, আমি আসি। আর শুয়ে পড়লাম। একটু পরে আবার আমার ঘুম ভাঙে, তখন 2:30 মতন হবে। আমি গিয়ে দেখি তবু ল্যাপটপে। আমি তখন বললাম, কি বাবা, বাবা তোমার কালকে ভ্যাকসিন আছে, না ঘুমলে তুমি কেমন করে, শরীরটা ভালো থাকবে না তো, ভ্যাকসিন দেওয়া যাবে না তো বাবা, তুমি শুয়ে পড়ো বাবা। তারপরে সে আমি শুয়ে পড়ি, কিন্তু আমি যেহেতু টেনশনটা নিই, ঘুম থেকে আমি ঠিক এই 5টা, 5:15টার দিকে উঠে গিয়ে দেখি এই যে মাঝখানের দরজাটা বন্ধ, যে দরজা কোনোদিনও বন্ধ থাকে না। তারপরে গিয়ে দেখি আর মোমাই ডাকলাম, আর উত্তর দিল না। পরে এইটা নক খুলে গিয়ে দেখি ওই পাশের দরজাটা খোলা। ওই ল্যাপটপে যখন ছিল, মানে কি খেলছিল বা কি গেম ছিল ওটা দেখেছেন কিছু? ওইটা আমি দেখি না, কেননা আমি দরজার কাছ থেকেই বললে আপনার কি মানে মনে হচ্ছে যে ও তো গেম খেলতো, মানে কি আপনার কি মনে হচ্ছে এখন যে কিভাবে হতে পারে এরকম, যেখানে খালি পায়ে, গায়ে গেঞ্জিটাও খোলা? ও স্কোর করতো, এটা গেমিংয়ে স্কোর করতো, যেটা মাঝে মাঝে ল্যাপটপের কাছে গেলে বলতো না, কোনো সময় আমাকে শুধু বলতো, মা তুমি এখান থেকে চলে যাও, মা দেখতে দিত না, কিন্তু ওইটার মধ্যে লেখা থাকতো যে স্কোর এত, ওইটুকু শুধু আমি বুঝতাম, আর কিছু বুঝতাম না, আমি কিছু বুঝতাম না, আর বুঝতাম না। গিয়ে দেখি ল্যাপটপটা অন করাই ছিল গো। কোথায় গেল রে? উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে এহসানুল হক ওরফে প্রিয়কে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট তার অনুগামীদের। এই পোস্টকে ঘিরে যুব তৃণমূল কংগ্রেসের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এহসানুল হক বর্তমানে সহ সভাপতি পদে রয়েছেন, আর তৃণমূলের জেলা সভাপতি আছেন গৌতম পাল। তিনি এবার করণদিঘির বিধায়ক নির্বাচিত হয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি যুব তৃণমূলের রাজ্য সভাপতির পরিবর্তন হয়েছে। এক ব্যক্তি এক পদ, এই ফর্মুলায় হাঁটতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব। ফলে দলের একাংশের অনুমান, জেলা সভাপতি পরিবর্তন হতে চলেছে। এই সুযোগে কেউ কেউ প্রিয়র নামে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। এহসানুল হক অবশ্য জানিয়েছে, সোশ্যাল মিডিয়াতে কে কি পোস্ট করছে তাতে তিনি গুরুত্ব দিচ্ছেন না। জানি না কিভাবে কি হলো,
তবে দীর্ঘদিন ধরে আমিও ধরো যে রাজনীতির সঙ্গে যুক্ত আছি, ছাত্র জীবন থেকেই রাজনীতি চলছে। এর আগেও ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট জেলা সভাপতি ছিলাম। তারপরে রিসেন্টলি তৃণমূলের বিভিন্ন জায়গা থেকে দল আমাকে বিভিন্ন জায়গায় কাজ দিয়েছে এবং সেই কাজগুলো আমি ভালোভাবেই করেছি। বর্তমানে জেলা উপসভাপতিও ছিলাম যুব। তো এবার দল যদি মনে করে, যদি এরকম কোনো একটা ব্যাপার আছে, আমার কাছে তো বর্তমানে কোনো খোঁজখবর নেই, যদি দল যদি মনে করে যে আমি এই জন্য উপযুক্ত আছি, তাহলে অবশ্যই দল যেটা দায়িত্ব দেবে সেটা আমি ভালোভাবেই পালন করব। কারা জানি বলেন, নবপ্রজন্ম আত্মকেন্দ্রিক, স্বার্থপর, নিজেদেরটা ছাড়া অন্য কিছুই বোঝে না। সমাজের জন্য কিছু করে দেখবার কথা তো দূরের কথা, চিন্তা ভাবনাও করে না। নবপ্রজন্মের তরুণ তরুণীরা নাকি আজ স্মার্টফোনে বন্দী। সেই সমস্ত কথাকে ভুল প্রমাণিত করে এই অতিমারিতেও পথে দেখা গেল এক দল তরুণ তরুণীকে। এই সমাজের চোখে যারা সবচেয়ে অবহেলিত, তাদের পাশে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল অভিজিৎ দাস, সোহিনী রায়, সুস্মিতা পাল, গৌরব দাস, শুভম সাহা, সাগর দাস, শুভম দে ও অর্পিতা পাল। আজ তারা কোচবিহার প্রিয়দাস কলোনি এলাকাতে থাকা প্রায় ৩৫০০ যৌনকর্মীর হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দিল নিজেদের উদ্যোগে। তাদের এই কাজে সহযোগিতার হাত বাড়ান দুর্বার সমিতির মহিলারা। দুর্বার সমিতির একজন সদস্য বলেন, এই সময়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য খুব ভালো লাগছে। এখানে বর্তমানে কারো কাছে ঠিকমতো খাওয়াটার টাকা নেই। এই স্যানিটারি ন্যাপকিন আমাদের মেয়েদের অনেক কাজে লাগবে। এই বিষয়ে একজন তরুণী বলেন, আমরা চেষ্টা করছি এনাদের পাশে থাকার, শুধু একবার নয়, আমরা যাতে প্রতি মাসে এটা এনাদের তুলে দিতে পারি সেই চেষ্টা করব। নিয়েছেন আমরা বেসিক্যালি আজকের এই প্রিয়গঞ্জ সরণি, আমাদের কোচবিহারের যেটা রেড লাইট জোন, সেখানে আমরা বেসিক্যালি আজকে 3000 পিস স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন করছি এবং সম্পূর্ণ আমাদের উদ্যোগে এবং আমাদের বন্ধুস্থানীয় যারা সবাই আমরা 7 জন মিলে এই প্রজেক্টে কাজ করছি এবং আমরা সবাই সমাজের মানে হাইজেনিক ফ্যাক্টরটা মেনটেন করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই জন্যই আজকে আমাদের এই প্রজেক্টটা করা। আপনার নাম? আমার নাম অভিজিৎ দাস। দিচ্ছেন আমরা এই দুর্গাবাড়ি প্রিয়গঞ্জ কলোনি এরিয়ায় স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউট করব সম্পূর্ণ নিজেদের ফান্ডিংয়ে এবং উদ্যোগে। কতগুলো দেওয়া হচ্ছে এই স্যানিটারি ন্যাপকিন? আমরা দিচ্ছি টোটাল 3000 পিসেস, 3000 পিস। কি কারণে চিন্তা ভাবনা এইখানেই দেওয়ার জন্য, বিষয়টি কি রয়েছে আপনাদের? অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কথাটা পরে মাথায় এসছে। আমরা কিছু একদম প্রডিউসারের কাছ থেকে ডিরেক্ট নিজেদের উদ্যোগে কিছু স্যানিটারি ন্যাপকিন জোগাড় করতে পেরেছিলাম। যখন আমরা এই হেল্পটা চলছিল, মূলত এটা আমি অভিজিৎকে কৃতিত্বটা দেবো, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পৌঁছে দেওয়ার যখন বিষয়টা চলে, তখন জিনিসগুলোর প্রডিউসারদের সঙ্গে তো কন্টিনিউয়াস কথা হতে থাকে যে একটু কম দামে যদি পাওয়া যায়। তো তখন আমরা এই স্যানিটারি ন্যাপকিনগুলো একটু কম দামে পেয়ে গেছিলাম, ঠিক আছে, তো একটা মিনিমাম পার্সেন্টেজে। তো তখন আমরা ঠিক করেছিলাম এগুলো আমরা দেবো এবং অভিজিৎরা অলরেডি একবার গিয়ে বিডিএসের পক্ষ থেকে মথুরা টি এস্টেটে দিয়ে এসছে। তো তারপরে আমরা ভাবছিলাম কোথায় দেওয়া যায় আর কোথায় দেওয়া যায়। তো তখন আমরা টার্গেট করলাম যে সমাজের এখনো পর্যন্ত তো অবহেলিত পর্যায়ে এটাই, তো এই অবহেলিত পর্যায়টাকে যদি একটু এনরিচ করা যায়, তো আমরা যদি একটুখানি চেষ্টা করতে পারি, তাহলে আমরা কোচবিহার ডিভিশনের কোচবিহার ডিস্ট্রিক্টে সদর এবং সবকটা সাব ডিভিশনের সেক্স ওয়ার্কার্সদের হাতে যদি আমরা এই স্যানিটারি ন্যাপকিনগুলো তুলে দিতে পারি, এবং এটা আজকে আমাদের স্টেপ 1। এরপর আমরা বাকি যে আর দুটো সাব ডিভিশন আছে, দিনহাটা আর মেখলিগঞ্জ সাব ডিভিশনের চ্যাংরাবাদ, ওখানেও তুলে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করবো আমরা এটা মান্থলি পারি, যেহেতু মহিলাদের মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা মাসে একবার হয়, তো সাধ্য মতন যাতে ওনারা একটুখানি মডার্নাইজভাবে এগুলো ব্যবহার করতে পারেন, পয়সার অভাবে যেটা হয়তো পারেন না। শুধু এই প্যান্ডেমিক মুহূর্তের জন্যই চলবে নাকি এরপরেও আপনারা এই বিষয়টি? আমরা এটা তো আমাদের প্রথম উদ্যোগ, আমরা নিজেরাই এখন আজকে হলে আমরা একটুখানি প্র্যাকটিক্যালি বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অ্যাকচুয়ালি। তো তারপরে আমরা চেষ্টা করবো এটা পার মান্থ করা, এবং নট ফর প্যান্ডেমিক সিচুয়েশন, ইটস ফর লং লাস্টিং। আপনার নাম? আমার নাম সোহিনী রায়। আপনাদের এখানকার মহিলাদের জন্য খুবই উপকার হবে। এখন তো লকডাউনে বাজার পেরো হাতে কোনো মাদের হাতে পয়সা নেই বা মেয়েদের হাতেও পয়সা নেই, কোথার থেকে কিনটা কিনবে? নিশ্চয়ই তাকে কাপড় ব্যবহার করতে হবে, আর কাপড় ব্যবহার করাটা কিন্তু ঠিক না, ওটা ক্ষতির ব্যাপার। এই দিচ্ছে যে এটা তো উপকার,
সরকারিভাবেও যদি দেওয়া হয় তাহলে কি উপকার হবে? হ্যাঁ, নিশ্চয়ই। সরকারিভাবে কোনো সাহায্য কি পাওয়া যায়? না, সরকারিভাবে কোনো কিছু না। যাদের রেশন কার্ড আছে, মমতা দিয়ে দিচ্ছে 2 কেজি চাউল, 3 কেজি গম, আর মোদী সরকার দিচ্ছে 3 কেজি গম, 2 কেজি চাউল। মানে যদি এগুলো পাওয়া যায় তাহলে সুবিধা হবে? হ্যাঁ, নিশ্চয়ই। দিদি, আপনার নাম, কি দায়িত্বে আছেন? আমি তো দুর্বারের সেক্রেটারি না, আমি মানে মেন্টার হিসাবে আমি আছি। আপনার নাম? আমার নাম ছবি দাস। ফের অমানবিকতার চিত্র ধরা পড়ল কোচবিহারে। করোনা থেকে মুক্ত হওয়ার পরেও পরিবারের লোক বাড়ি তুলছে না বলে অভিযোগ কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের। অগত্যা বাধ্য হয়ে গতকাল রাত্রে সুস্থ রোগীদের অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দিলেন মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস। এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার বলেন, বর্তমানে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে 3 জন বৃদ্ধা করোনা থেকে মুক্ত হয়ে গেছে। তাদের বাড়ির লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তখন ফোন তুলছেন না, আবার কখনো ব্যস্ত আছি বলে এড়িয়ে যাচ্ছেন। এই অবস্থায় ওনাদের হাসপাতালে রাখলে সমস্যা হতে পারে মানসিকভাবে। অন্যদিকে গুরুতর পেশেন্ট আসলেও বেডের সমস্যা হবে, তাই আমরা বাড়ি খুঁজে তাদের পৌঁছে দিচ্ছি। যখন কোচবিহার শহরের রেলগেট সংলগ্ন এলাকায় এসে বৃদ্ধাকে বাড়িতে পৌঁছে দেই, তখন তারা জানান তাদের আলাদা কোনো ব্যবস্থা নেই, আরও কয়েকদিন হাসপাতালে রাখলে ভালো হয়। তখন আমরা তাদের বলি, আমরা সেফ হোমে নিয়ে যাচ্ছি, তবে আপনাদের সেখানে গিয়ে দিয়ে আসতে হবে। প্রথম সময় থেকেই দেখছি করোনা আক্রান্ত হওয়ার পর বাড়ির লোক তাদের ফিরিয়ে নিতে অস্বীকার করছে। আমাদের ওখানে এক 70 ঊর্ধ্ব বয়স্ক ভদ্রলোক ভর্তি ছিলেন। গত 9 তারিখে ভর্তি হয়েছেন। স্যাচুরেশনটা একটু কম ছিল। তারপর প্রপার ট্রিটমেন্ট হওয়ার পরে 11 তারিখ 10 তারিখে মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন। তাও একদিন অবজারভেশন করে 11 তারিখে ওনার ছুটি দেওয়া হয়। আমরা বাড়ির লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তারা অনেক সময় হয় ফোন ধরছে না, নয়তো বলছে যে না এখন যেতে পারবো না। তো সেই জন্য আমরা বলেছিলাম যে যদি জায়গা না থাকে তাহলে আমরা তেমন হলে আপনারা আসুন, আমরা ওনাকে সেফ হাউসে রাখার ব্যবস্থা করছি। কিন্তু ওনারা কোঅপারেট করছিলেন। এই মতো অবস্থায় খারাপ পেশেন্ট দেখে স্বাভাবিকভাবে একজন সুস্থ পেশেন্টের একটা হসপিটালের থাকলে পরে যেটা হয় সেটা হবে। তো সেই জন্য আমরা আজকে আবার ফোন করেছিলাম বিকেলে, তাও ওনারা কোঅপারেট করেননি বলে আমরা পেশেন্টকে দিতে এসেছিলাম বাড়িতে। এবার দিতে আসার পরে ওনারা বললেন যেহেতু ভাড়া থাকেন এবং ওদের কমন টয়লেট, তো সেই জন্য ওনারা রিকোয়েস্ট করলেন যে পেশেন্টকে যদি ওখানে রাখা যায়। এবার ওনারা কোঅপারেট করছেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা পেশেন্টকে সেফ হাউসে শিফট করে দিই। এরকম আরও কতজন রয়েছে এরকম হচ্ছে? এরকম নিত্য নৈমিত্তিক ব্যাপার, এরকম অনেক ঘটনাই ঘটছে। কিন্তু এই মুহূর্তে 3টে পেশেন্ট আছে। একজন পুঙ্গিবাড়িতে আছে, আপনার 90 ঊর্ধ্ব বয়স ভদ্রমহিলা। ওনার অলরেডি আমাদের ছুটি 3 দিন হয়ে গেল, কিন্তু তাও বাইরে লোক কোঅপারেট করছেন না। এবং আরেকজন আছেন টাকা কাছে। এতে তো যারা আক্রান্ত হয়ে আসেন তার সিট সংখ্যাও কমে যাচ্ছেন, তাহলে তো সিটও পাচ্ছেন না। অবশ্যই যে পেশেন্টকে রাখার দরকার নেই সেই জন্যই তো সেফ হাউস করা আছে। রাজ্য সরকার সমস্ত ব্যবস্থা নিয়েছে, সেফ হাউস করা আছে, স্টেপডাউন হসপিটাল করা আছে, যাতে সিটের কোনো মানে কোনো সমস্যা না হয় এবং পেশেন্ট যাতে সঠিক পরিষেবা পায়। কিন্তু এই ক্ষেত্রে এই সমস্যাগুলো একটা সামাজিক ব্যাধির মতন হয়ে গেছে। তো এটার থেকে আমাদেরকে বেরোতে হবে। এসএন মিডিয়ার খবরের জেরে কোচবিহার সাগরদিঘি সংলগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে তৈরি করা হচ্ছে অস্থায়ী শেড। মূলত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। প্রতিদিন লম্বা লাইন পড়ছে ওইখানে, কিন্তু বাইরে কোনো শেড না থাকায় রোদ বৃষ্টিতে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। সেই খবর আমরা তুলে ধরার পর 24 ঘন্টার মধ্যেই অস্থায়ী শেড তৈরির কাজ শুরু করে দিয়েছে জেলা প্রশাসন। এসএন মিডিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসনকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসনের না, ঘটনা হচ্ছে আমরা বেশ কিছুদিন যাবৎ কোচবিহার বস্ত্র ব্যবসায়ী সমিতি থেকে প্রশাসনিক লেভেলে যেভাবে ভ্যাকসিনটা আমরা আস্তে আস্তে করে পাচ্ছি, আমরা প্রত্যেকেই বস্ত্র ব্যবসায়ী সমিতির থেকে যারা সদস্যরা আছি প্রত্যেকেই আমরা এখানে করছি, সবাইকে সহযোগিতা করছি, ভলেন্টিয়ারি করছি। তাতে করে গতকাল একটা মানে আকস্মিক একটা ঘটনা ঘটে গেছিলো, যেটা একটা প্রকৃতির একটা দুর্যোগ, যেরকম প্রচণ্ড বৃষ্টি চলে আসে। সেই বৃষ্টির জন্যে মানে প্রচুর লোক ভিজে গেছে। তখন এই সাংবাদিক বন্ধু যারা আজকে কথা বলছেন, আমার সাথে কথা বলছেন, এই সাংবাদিক বন্ধুরা এসে এখানে জিজ্ঞেস করেছিলেন। আমরাও প্রশাসনকে বলেছি যে এখানে যদি একটা শেড দিয়ে দেওয়া যায় তাহলে খুব সুবিধা হয়, কারণ প্রত্যেকেই
বৃষ্টি রোদ, আজকে যে জন্য আমি আসবো ভ্যাকসিনটা, সেটার নিতে গিয়ে যদি অন্য অসুখ বেঁধে যায়, জ্বর হয়ে যায়, সর্দি হয়ে যায়, অসুখ হয়ে যায়, তাহলে আরেকটা সমস্যা হবে। তা আমরাও প্রশাসনিক লেভেলে বলেছি যে আপনারা দেখুন যদি একটু করে দেওয়া যায়, এবং আমাদের সাংবাদিক বন্ধু যারা এখানে এসছেন তারাও বলেছেন যে আপনারা এটার ব্যবস্থা করুন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা এসেই দেখি একটা প্রশাসনিক লেভেলে সুন্দর উদ্যোগ হয়েছে। হ্যাঁ, একটা শেড দেওয়া হচ্ছে, যাতে শেডটা যতদিন ভ্যাকসিন চলবে শেডটা থাকবে এবং লোকের বৃষ্টি বলুন রোদ বলুন সে থেকে সবাই রক্ষা পাবে। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার। আমরা বস্ত্র ব্যবসায়ী সমিতির থেকে আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই যারা সাংবাদিক বন্ধুরা গতকাল এসে এগুলো কভারেজ করে নিয়ে বলেছেন এবং প্রশাসনিক লেভেলে সে বার্তাটা গেছে, সেই জন্যে আমরা ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের। দাদা আপনার নাম? আমার নাম উত্তম কুণ্ডু, আমি কোচবিহার বস্ত্র ব্যবসায়ী সমিতির সম্পাদক। আরও খবর পেতে সাবস্ক্রাইব ও লাইক করুন আমাদের চ্যানেলটি।